আজ ডুয়ার্সে আমাদের দ্বিতীয় দিন। আপনারা জানেন, গত পর্বে আমরা কাটোয়া থেকে বর্ধমান হয়ে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে চেপে এসে পৌঁছেছিলাম ডুয়ার্সে। সেই যাত্রার গল্প আর ডুয়ার্সের প্রথম দিনের অভিজ্ঞতা আপনাদের সাথে আগেই ভাগ করে নিয়েছি। এই মুহূর্তে আমরা রয়েছি কুইন অফ ডুয়ার্স ইকো রিসর্টে। চারপাশে সবুজে ঘেরা এই রিসর্টের পরিবেশ সত্যিই মন ভরিয়ে দেয়। এখানকার শান্ত পরিবেশ, রুমের আরাম আর সবচেয়ে বড় কথা তাদের আতিথেয়তা, সব মিলিয়ে আমাদের অভিজ্ঞতা বেশ ভালোই হয়েছে। আশা করি আপনাদেরও এই জায়গাটা সমানভাবে ভালো লাগবে। গত পর্বে আমরা লাটাগুড়ির জঙ্গলে জিপ সাফারি করেছি, যার পুরো ভ্লগ ইতিমধ্যেই আমাদের চ্যানেলে আপলোড করা আছে। যারা এখনও প্রথম পর্বটা দেখেননি তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা একবার দেখে নেবেন, তাহলে এই পর্বটা আরও বেশি কানেক্ট করতে পারবেন। তো চলুন আর দেরি না করে শুরু করি। আমি স্বর্ণদীপ, বাউন্ডলে ঘুরির ডুয়ার্স ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত। দ্বিতীয় দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা পৌঁছে গেলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ছিল গরম গরম পরোটা, সঙ্গে আলু মটরের সবজি আর ছিল সেদ্ধ ডিম। সবকিছু শেষে স্বাভাবিকভাবেই কফির পালা। এই ঠান্ডা সকালে হাতে গরম কফির কাপ নিয়ে আমরা এসে দাঁড়ালাম ডাইনিংয়ের বাইরে। আগের পর্বেও আপনাদের বলেছিলাম, এই রিসর্টের বাইরের প্রকৃতিটা আমার ভীষণ ভালো লেগেছে। দিনের বেলায় যতটা সময় আমরা রিসর্টে ছিলাম তার বেশিরভাগটাই কেটেছে এই ঘরের বাইরে, এই সবুজ শান্ত পরিবেশটাকে মন ভরে উপভোগ করতে করতেই। কুয়াশায় ভেজা সকাল, চারপাশের সবুজ ছোঁয়া আর হাতে গরম কফি। দিনটা শুরু করার জন্য এর থেকে সুন্দর হয়তো আর কিছু হতে পারতো না। ব্রেকফাস্ট সেরে এবার সময় ডুয়ার্স ঘুরে দেখার। সামনের দিনটা জুড়ে কি অপেক্ষা করে আছে, কোন কোন পথে আমরা যাব, আর ডুয়ার্সের কোন রূপ আজ আমাদের সামনে ধরা দেবে, চলুন সবটাই আপনাদের সাথে ভাগ করে নেব। সময় এখন 10টা 14, অলরেডি অনেকটাই লেট হয়ে গেছি। ইচ্ছে ছিল 9টার মধ্যে বেরিয়ে পড়বো, তবে যাই হোক, সময় এখন 10টা 14 আর আমরা সাইট সিনের জন্য বেরোচ্ছি। সামনে গাড়ি চলে এসেছে আমাদের, এই যে এই হচ্ছে আমাদের গাড়ি। আর আজকে আমরা 7 পয়েন্ট দেবো। তা তুমি যাবে নাকি? কি নাম? আমার নাম সোমনাথ। আচ্ছা, আমার নাম স্বর্ণদীপ। শুরু হলো আমাদের ডুয়ার্স ভ্রমণের দ্বিতীয় দিনের জার্নি। এই মুহূর্তে আমরা পার করছি টিয়াবন জঙ্গল। চারপাশে সবুজ নীরবতা আর জঙ্গলের আলাদা একটা ছোঁয়া। আচ্ছা, আমাদের সারাদিনের প্ল্যানটা কি? ডুয়ার্স এলে দ্বিতীয় দিন কিভাবে প্ল্যান করলে সবচেয়ে ভালো হবে, সেটাই এবার ধীরে ধীরে আপনাদের সাথে শেয়ার করব। এবং খরচের হিসেব তো অবশ্যই থাকবে। আজকে আমাদের একটা টোটাল 7 পয়েন্টের সাইট সিন রয়েছে, ঠিক আছে? সেই সাইট সিনের মধ্যে আমরা এখন স্টার্ট করব সামসিং হয়ে। প্রথমে পড়বে সামসিং টি গার্ডেন, ঠিক আছে? তারপরে আমরা টি গার্ডেন দেখে নিয়ে চলে যাব আমরা সামসিং ভিউ পয়েন্ট, যেটাকে লালিগোড়াস ভিউ পয়েন্ট বলা হয়, ঠিক আছে? তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে যাব রক আইল্যান্ড। রক আইল্যান্ডে আছে হচ্ছে তোমার যে মূর্তি নদীটা, সেখানে তোমরা নামতে পারবে, ঠিক আছে? ওই ওই স্পটটার নাম হচ্ছে তোমার রক আইল্যান্ড। ওখান থেকে আমরা জাস্ট বেরিয়ে তারপরে আমরা ঝালং, বিন্দু, দলগাঁও ওই সাইডটা কভার করবো। আচ্ছা, আজকে তো আমাদের লাঞ্চ বাইরে হবে। লাঞ্চ অন দ্য ওয়েতে। লাঞ্চ আমরা আজকে করবো অ্যাপেল স্টোন বলে একটা জায়গা আছে, ঠিক আছে? বিন্দুর ঠিক 6 কিলোমিটার 3 কিলোমিটার আগে। ওটাও একটা পয়েন্ট, টুরিস্ট পয়েন্ট। আমরা ওখানে আজকে লাঞ্চ করবো। তো এই হচ্ছে আমাদের আজকের প্ল্যান। চলুন, পথে যা সাইট সিন আছে বা যা সুন্দর সুন্দর জায়গা আমরা পাবো সবকিছুই কিন্তু আপনাদের সাথে আমরা শেয়ার করব। এই যে রাস্তাটা যেখানে চালসায় আমরা দাঁড়িয়ে রয়েছি, বাঁদিকেটা চলে যাচ্ছে শিলিগুড়ির সাইডে, ডান দিকেরটা জলদাপাড়া, আর আমরা যাব সোজা সোজা ঝালং বিন্দুর দিকে। আজকের যাত্রায় থাকছে নদী, পাহাড়, জঙ্গল আর ডুয়ার্সের এমন কিছু জায়গা যেগুলো না দেখলে ডুয়ার্স ভ্রমণ যেন একটু অসম্পূর্ণই থেকে যায়। চালসা পেরিয়ে আমরা যখন ঝালং বিন্দুর রাস্তায় উঠলাম, কিছুক্ষণের মধ্যেই রাস্তার চারপাশের প্রকৃতি আবারও ধীরে ধীরে বদলাতে শুরু করলো। রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা এই বড় বড় গাছগুলোই যেন পুরো রাস্তাটাকে আলাদা একটা সৌন্দর্য এনে দিয়েছে। বলুন তো, এমন ছায়া ঘেরা রাস্তা কি সত্যিই দারুণ লাগছে না? সামনে পাহাড়, মাথার উপর নীল আকাশ, আর রাস্তার পাশ ঘেঁষে ছড়িয়ে থাকা সবুজ চায়ের বাগান। ডুয়ার্সে ঢুকলে প্রকৃতি ঠিক এভাবেই ধীরে ধীরে নিজের রূপটা দেখাতে থাকে। আপনারা যখন ডুয়ার্সে এসে দ্বিতীয় দিনের সাইট সিন শুরু করবেন, তখন আপনাদের প্রথম স্পট হিসেবে রাখা যেতে পারে সামসিং টি গার্ডেন। ডুয়ার্স ভ্রমণের শুরুটা করার জন্য এর থেকে সুন্দর জায়গা আর কী বা হতে পারে। এমন কেন বললাম, চলুন একবার সচক্ষে দেখে নেওয়া যাক। এসে পৌঁছলাম সামসিং টি গার্ডেনে। টি গার্ডেনটা কিন্তু সাংঘাতিক অনেকটা বড়, আর আপনাদের একবার দেখিয়ে দিই। এই যে দেখুন,
ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। যত দূর আপনাদের চোখ যাবে ততটাই কিন্তু পাহাড়ের এখানেই শেষ নয়, ওদিকেও রয়েছে। বর্তমানে এই টি গার্ডেনটা হুডরিকের আন্ডারে, আর খুব সুন্দর লাগছে দেখতে। মানে এতটা সুন্দর পাহাড়ের ঢালে। আপনারা যদি চা বাগান দেখার হয়, দার্জিলিং কিংবা মিরিকের পথ ওগুলো ভুলে যান। চা বাগান দেখতে হলে কিন্তু ডুয়ার্সের মতন এত সুন্দর আর এত বড় চা বাগান দার্জিলিং এর কোথাও কিন্তু আপনারা দেখতে পাবেন না। চা বাগানের মাঝে মাঝে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো তো চা বাগানের মানে চায়ের গাছের ছায়ার জন্য দরকার হয়ে থাকে। অনেক জায়গায় এই গাছগুলোর সাথে গোলমরিচের গাছও লাগানো হয়, কিন্তু কিন্তু এখানে তো সেরকম কিছু দেখতে পাচ্ছি না, শুধু চা বাগান আর তার যে ছায়ার জন্য যে গাছগুলো রয়েছে সেগুলোই। চলুন, সামসিং টি গার্ডেনে অনেকটা সময় কাটালাম আমরা, অনেকটা, মানে যতটা কাটাবো ভেবেছিলাম তার থেকে অনেকটা বেশি সময় আমরা সামসিং এ স্পেন্ড করলাম টি গার্ডেনে। এবার আমরা যাব সামসিং ভিউ পয়েন্টে। এখান থেকে সামসিং ভিউ পয়েন্ট কতটা দূরত্ব? ভিউ পয়েন্ট মোটামুটি তোমার পড়বে কতক্ষণ লাগবে? দূরত্ব তোমার 2 কিলোমিটার। 2 কিলোমিটার, মানে ওই মিনিট 10-এর মতন, 10-15 মিনিটের মতন লাগবে। সামসিং টি গার্ডেন থেকে সামসিং ভিউ পয়েন্ট পর্যন্ত যাওয়ার পুরো রাস্তাটাই চলে গেছে চা বাগানের মাঝ দিয়ে। দুপাশে ছড়িয়ে থাকা চায়ের বাগান আর পাহাড়ি পথ এই রাস্তার আলাদা একটা প্রাপ্তি। তবে আমরা যেহেতু ডিসেম্বরের মাঝামাঝি সময় ডুয়ার্সে এসেছি, এখন বেশিরভাগ চা বাগানেই চলছে প্রুনিং, তাই চায়ের বাগান দেখা গেলেও সেই পরিচিত টাটকা সবুজ রংটা সব জায়গায় চোখে পড়ছে না। একটু মন খারাপ তো হয়ই, কিন্তু সেই মন খারাপের জায়গাটা খুব সহজেই ভরিয়ে দেয় মাথার উপর ছড়িয়ে থাকা নীল আকাশটা। এই আকাশ, এই খোলা পথ আর পাহাড়ের ছোঁয়াতেই ডুয়ার্স আবার নতুন করে ভালো লাগতে শুরু করে। এসে পৌঁছলাম সামসিং ভিউ পয়েন্টে, আর এইখানটায় রয়েছে একটা সেলফি জোন, আই লাভ সামসিং। আপনারা চাইলে এখানে ফটো ভিডিও অনেক কিছুই করতে পারবেন। জায়গাটা ভীষণ সুন্দর, আর এখানে ছোট ছোট কিছু স্টল রয়েছে, চা কফি এগুলো আপনারা পেয়ে যাবেন। সামনে একটা ভ্যালি রয়েছে, আমি ওখানটায় যাব, দিয়ে ভ্যালির ভিউটা আপনাদের দেবো। আর এই যে আই লাভ সামসিং, চলুন কাছে গিয়ে দু একটা ফটো নেওয়া যাক। এই হচ্ছে ভ্যালি, ভীষণ সুন্দর ভ্যালিটা। যতবার এখানে এসেছি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ভ্যালির সৌন্দর্যটা দেখতে দেখতে আমার সময় কেটে গেছে। খুব সুন্দর, খুব সুন্দর। এই জায়গাটা আমি আপনাদের বলে দিই, এদিকে রয়েছে আই লাভ সামসিং, সামনে ওর ওই সাইডে দাঁড়িয়ে আপনারা ফটো নিতে পারবেন, আর তার পেছনে আসলেই কিন্তু এই রকম একটা ভ্যালি ভিউ আপনারা পেয়ে যাবেন। খুব সুন্দর, দেখুন কত সুন্দর পাহাড়, আকাশ, মেঘ, আর এই যে নিচে বয়ে চলেছে এটা হচ্ছে মূর্তি নদী। আপনারা চাইলে ওই নিচেও যেতে পারবেন, তবে আমরা যদি নিচে যাই আসতে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে, সে কারণে আমরা নিচে যাব না। তো এখান থেকেই এই সৌন্দর্যটা উপভোগ করব। বেশ ভালো লাগছে জায়গাটা। সামসিং ভিউ পয়েন্টে বেশ খানিকটা সময় কাটিয়ে আমরা আবারও বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য রকি আইল্যান্ডের উদ্দেশ্যে। এই মুহূর্তে আমরা পার করছি সামসিং ভিলেজ, আর সামসিং ভিলেজ পার করার কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যায় কালিম্পং ডিস্ট্রিক্ট। এখানে ঢোকার পর একটা জিনিস আপনাদের জানিয়ে রাখা দরকার, এদিকের রাস্তার কন্ডিশন একদমই ভালো নয়। কিছু কিছু জায়গায় রাস্তা ভাঙা, আবার কোথাও বেশ রাফ, তাই গাড়ি চালাতে হলে একটু সাবধানে চালানোই ভালো। সামনে যে রাস্তাটা সোজা চলে গেছে ওই পথ ধরে পৌঁছে যাওয়া যাবে সুনতালেখোলা আজকের ট্রিপ লিস্টে থাকলেও আমরা এবার সেখানে না গিয়ে সোজা রকি আইল্যান্ডের দিকেই এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে সবাই প্রথম রকি আইল্যান্ড দেখে তারপর রওনা দেন সুনতালেখোলার উদ্দেশ্যে। এসে পৌঁছলাম রক আইল্যান্ডে। এটা আপনারা রক বলবেন না রকি বলবেন, দুটো কিন্তু একই। সামসিং থেকে এর দূরত্ব খুব বেশি নয়, ওই মিনিট 15-এর মতন সময় লাগে। তবে কিলোমিটারে যদি বলি 2 থেকে 3 কিলোমিটার। রাস্তার অবস্থা বা রাস্তার কন্ডিশন খুব একটা ভালো নয়, সে কারণেই কিন্তু আসতে একটু লেট হয়ে গেল। বাদবাকি যদি রাস্তা ঠিক থাকতো হয়তো 5 মিনিট সময় লাগতো এখানে আসতে। আর জায়গাটা আগেও দেখিয়েছিলাম আগের বার যখন এসেছিলাম, তবে তখন অনেক আগে। আর এখন এই যে দেখিয়ে দিই, এই রিভার যে বেডটা রয়েছে এটা কিন্তু মূর্তি নদী। দেখুন পাথুরে মূর্তি নদী এখানে। এই যে উপরে ব্রিজ, এই ব্রিজ দিয়েই আমরা পার হলাম। আবার কিন্তু আমরা এদিকেই ব্যাক করব। এদিকেও রাস্তা রয়েছে কিন্তু সেই রাস্তা খারাপ বর্তমানে। আর এই হচ্ছে মূর্তি নদী, জল বয়ে চলেছে, বেশ ভালো। তবে এর আগে যখন আমরা এসেছিলাম এই মূর্তি নদীতে কিন্তু তখন জল বেশি ছিল, এখন জল তুলনামূলক অনেকটাই কম, তবে ভীষণ স্বচ্ছ। এটাই রকি আইল্যান্ড। নদীর বুকে মাথা তুলে দাঁড়িয়ে থাকা এই বিশাল বিশাল পাথরগুলোই জায়গাটার নামের সঙ্গে একদম মানিয়ে গেছে। চারপাশে পাহাড়, মাঝখান দিয়ে বয়ে চলেছে স্বচ্ছ পাহাড়ি নদী।
জলের গতি খুব বেশি নয়, আবার একবারে শান্তও না। এই দুইয়ের মাঝামাঝি একটা ছন্দে নদীটা বয়ে চলেছে পাথরের গা বেয়ে। পাথরের ফাঁক দিয়ে জল নেমে আসছে ছোট ছোট ধাপে, আর সেই শব্দটাই যেন এখানে সবচেয়ে বেশি শান্তি দেয়। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলে বোঝা যায় রকি আইল্যান্ড আসলে শুধু দেখার জায়গা নয়, এটা অনুভব করারও জায়গা। কোনো হইচই নেই, কোনো তাড়াহুড়ো নেই, শুধু প্রকৃতি, নদী আর পাথরের সঙ্গে কিছুটা সময়। ডুয়ার্স ভ্রমণে এমন একটা জায়গা অবশ্যই লিস্টে থাকা দরকার। রকি আইল্যান্ডে কিছুটা সময় কাটিয়ে এবার আমরা রওনা দিলাম ঝালং বিন্দুর উদ্দেশ্যে। এই রাস্তায় চলতে চলতে আরও দুই একটা জায়গায় দাঁড়ানোর সুযোগ আছে, তবে সব জায়গায় সময় দেওয়া সম্ভব হয় না, কারণ দিনের প্ল্যানটা একটু হিসেব করেই এগোতে হয়। আপনারা যারা ডুয়ার্স ভ্রমণের প্ল্যান করবেন তাদের একটা কথা অবশ্যই বলবো, সুনতালেখোলা জায়গাটা লিস্টে রাখতেই পারেন। হ্যাঁ, সময় হয়তো একটু বেশি লাগবে ঠিকই, কিন্তু জায়গাটা মোটেও মন্দ নয়, বিশেষ করে যারা নদী আর প্রকৃতির কাছাকাছি সময় কাটাতে ভালোবাসেন। আমরা ঝালং বিন্দু যাচ্ছি। ঝালং বিন্দু যাওয়ার পথে এরকম একটা জায়গায় আমরা দাঁড়ালাম। জায়গাটাকে বলা হয় কুমাই। আর এই জায়গাটা কি কি রয়েছে বা এখানে কেন দাঁড়ালাম সেটা আপনাদের দেখিয়ে দিই। এই যে পাশের গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, গাছে এই যে ফল ধরে রয়েছে, কফির প্ল্যান্ট, এখানেও কফির চাষ হয়। এগুলো দিয়ে কিন্তু আমরা পরে প্রসেস করে যে কফি পাই সেটা তার ফল। আর এই জায়গা থেকে আরেকটা জিনিস দেখিয়ে দিই, সামনে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, এই পাহাড়গুলো হচ্ছে সব ভুটানের। তো আপনারা এই জায়গায় আসলে এই কফির প্ল্যান্টটা দেখতে পাবেন, সাথে কিন্তু দূরে ভুটানের পাহাড়ও দেখতে পাবেন। আমরা ভুটানের আরও কাছেই যাব। মাঝখানে আমাদের আর ভুটানের মাঝখানে কিন্তু সেই শুধু জল ঢাকা নদীটা থাকবে, বাদ বাকি এই ভুটান আমরা আরও কাছ থেকে উপভোগ করব। আচ্ছা, আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, আপনারা যখন কোনো গাড়ি নিয়ে আসবেন, সেটা নিজের গাড়ি হোক কিংবা আপনারা হয়তো যে গাড়ি রিজার্ভ করে ঘুরছেন, প্রত্যেকটা পয়েন্টে কিন্তু আপনাদের গাড়ির এন্ট্রি ফি দিতে হবে। সেটা কোথাও 20 টাকা, কোথাও 30 টাকা। আমরা যে 3টে জায়গায় গেলাম সেখানে প্রত্যেক জায়গায় কিন্তু আমাদের এন্ট্রি ফি দিতে হয়েছে, তবে ওই 20 থেকে 30 টাকা। আর পার্কিং চার্জও কিন্তু দিতে হবে, সেটাও ওই 20 টাকা কি 30 টাকা, এর থেকে বেশি নয়। আমরা বর্তমানে রয়েছি ঝালংয়ে, মানে ঝালং থেকে আমরা যাচ্ছি বিন্দু। বিন্দু আপনারা জানেন ভুটান বর্ডার। তো এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, এখানে প্রত্যেকটা গাড়ি যখন আপনারা বিন্দুর দিকে যাচ্ছেন তখন এখানে এন্ট্রি করতে হয়। পাশেই দেখুন রয়েছে এন্ট্রি কাউন্টার, আমাদের যে ড্রাইভার রয়েছে সে গেছে ওখানে এন্ট্রি করতে। ওখান থেকে এন্ট্রি করার পর আবার আমরা বেরিয়ে যাব বিন্দুর উদ্দেশ্যে। তো যেই কটা গাড়ি নিয়ে আপনারা আসছেন বা আপনারা কোনো ভাড়া গাড়ি করে আসুন কিংবা পার্সোনাল গাড়ি নিয়ে আসুন, এখানে দাঁড়াতে হবে আর এখানে দাঁড়িয়ে আপনাদের এন্ট্রি করতে হবে। এটা ঠিক ওই ঝালং আর বিন্দুর মাঝামাঝি জায়গায় কিন্তু এই জায়গাটা অবস্থিত। ঝালং পেরিয়ে এবার আমরা বিন্দুর পথ ধরে এগিয়ে চলেছি। বিন্দু দেখে ফেরার পথে যেহেতু আমাদের আবার ঝালং দিয়েই ফিরতে হবে, তাই ঠিক করেছি ফেরার সময় ঝালংয়ে কিছুটা সময় কাটাবো। আজকের যাত্রাটা শুধু গন্তব্যে পৌঁছানো নয়, ফেরার পথটাকেও আমরা, অর্থাৎ যারা ক্যামেরার সামনে রয়েছি এবং আপনারা যারা স্ক্রিনের সামনে রয়েছেন, সবাই সময় নিয়ে উপভোগ করব। ডুয়ার্সে ঠিক এমনটাই হয়, যাওয়ার পথ আর ফেরার পথ দুটোই নিজের মতো করে সুন্দর। আমরা এসে পৌঁছে গেছি টাইটানিক পয়েন্টের সামনে। এই টাইটানিক পয়েন্টটা বলে দিই, আপনারা আমার পাশে দেখতে পাচ্ছেন জলঢাকা হাইড্রো প্রজেক্ট। আর সবথেকে মেন কথা হচ্ছে এই যে জলঢাকা নদী আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বর্ডার। সামনেরটা হচ্ছে ভুটান, আর আমরা বর্তমানে দাঁড়িয়ে রয়েছি ইন্ডিয়াতে। তো আমাদের এই ভুটানের আর ইন্ডিয়ার মধ্যে যে বাউন্ডারি বলতে পারেন বা সীমানা বলতে পারেন, সেটা কিন্তু এই জলঢাকা নদী। তো আপনারা যারা এখানে আসবেন, এই জায়গাটাও কিন্তু আপনারা দাঁড়িয়ে নিতে পারবেন। আর যেহেতু দেখুন এই নদীর পাশেই এরকম রেলিং দিয়ে ঘিরে রাখা হয়েছে, একটা জাহাজের আদলে মনে হচ্ছে না কোনো জাহাজের সামনে দাঁড়িয়ে রয়েছেন, সে কারণেই কিন্তু একে বলা হচ্ছে টাইটানিক পয়েন্ট। বিন্দু থেকে ওই কিলোমিটার 3-4 আগে এইরকম একটা সুন্দর জায়গায় আমরা এসে দাঁড়িয়েছি। জায়গাটা একবার দেখিয়ে দিই। এই যে দেখুন দূরে ভুটান দেখা যাচ্ছে, আর এই যে পাহাড়, নিচ দিয়ে একটা নদী বয়ে চলেছে। চলুন লাঞ্চ সারা যাক। এই যে সামনে যেটা বললাম, হোটেল অ্যাপেল স্টোন, এখানেই আজকে আমরা লাঞ্চ করব। আর কি পাওয়া যাচ্ছে বা খাবারের কোয়ালিটি কীরকম সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। এটা হচ্ছে স্কোয়াশের সবজি, এটা হচ্ছে রাইস, আর এটা আলু ভাজা, এটা পাঁপড়, এটা একটা আচার দিয়েছে, আর এটা পোস্ত, আর সাথে রয়েছে ডাল, আর রয়েছে ভাত, আর এখানে দিয়েছে ডিমের ঝোল। খাবার দাবারের ফিলটা ছিল একদম হোমস্টের মতো। লাঞ্চে ছিল সাধারণ কিন্তু মন ভরানো ডিমের ঝোল। খাবার খুব ফ্যান্সি না হলেও স্বাদে কিন্তু কোনো কমতি ছিল না, বরং ঠিক এই সরলতাটাই আমাদের বেশ ভালো লেগেছে। আমরা যেহেতু কুইন অফ ডুয়ার্সে খাবারের প্যাকেজ নিয়েছিলাম,
তাই এখানে এসে আলাদা করে খাবারের জন্য কোনো পেমেন্ট করতে হয়নি। রিসর্ট থেকেই আমাদের খাবারের বিলটা এখানকার সাথে সেটেল করে দেওয়া হয়েছিল। তবে আপনারা চাইলে প্যাকেজের বাইরে আলাদাভাবে কিছু খাবার দাবার অর্ডার করে নিতে পারবেন। তো লাঞ্চ আমাদের কমপ্লিট। লাঞ্চ করার পর আমরা এসেছি হোটেলের একেবারে পাশে, যেখানটায় আপনাদের দেখিয়েছিলাম যে পাশ দিয়ে একটা নদী বয়ে চলেছে। আরেকবার আপনাদের দেখিয়ে দিই, এই আমার সামনেই রয়েছে হোটেল অ্যাপেল স্টোন। আর এই হচ্ছে সেই পাথর যাকে অ্যাপেলের মতন দেখতে, যে কারণে এই জায়গাটার নাম অ্যাপেল স্টোন। আর এই রয়েছে পাহাড়ি ঝর্ণা বা পাহাড়ি ঝোড়া আপনারা বলতে পারেন। তো লোকেশনটা খুব সুন্দর। আপনারা যারা এই হোটেলে আসবেন, এখানে লাঞ্চ করবেন, এখান থেকে কিন্তু এরকম সুন্দর একটা ভিউ আপনারা পেয়ে যাবেন। লাঞ্চ সেরে এবার আমরা রওনা দিলাম বিন্দুর পথেই। আচ্ছা, এই জায়গায় আপনাদের একটা দরকারি তথ্য শেয়ার করে রাখি। ডুয়ার্স এসে 7 পয়েন্ট ঘুরে দেখার জন্য গাড়ি ভাড়া আনুমানিক কত হতে পারে? ছোট গাড়িতে 7 পয়েন্ট ঘোরার খরচ পড়বে প্রায় 3000 থেকে 3200 টাকার মতো। সুমো বা বোলেরো নিলে খরচ পড়তে পারে 3500 থেকে 3800 টাকা। আর ইনোভা নিলে খরচ পড়বে আনুমানিক 4000 থেকে 4200 টাকা। আমরা যেহেতু কুইন অফ ডুয়ার্স ইকো রিসর্টে ছিলাম, ওখানকার রাজাদা আমাদের জন্য 7 পয়েন্ট ঘোরার গাড়ি 4000 টাকাতেই অ্যারেঞ্জ করিয়ে দিয়েছিলেন। এই জায়গাটাই বিন্দু। ভারত আর ভুটান সীমান্তে অবস্থিত ডুয়ার্সের একেবারে শেষ প্রান্ত। সামনে রয়েছে বিন্দু ব্যারেজ, আর পাহাড়ের বুক চিরে বয়ে আসছে জলঢাকা নদী। চারপাশে ছড়িয়ে রয়েছে বড় বড় পাথর, আর তার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে জলঢাকার স্বচ্ছ জল। তো সময় এখন ঘড়িতে দুপুর 2:42, আর আমরা এসে পৌঁছে গেছি বিন্দুতে। আপনার পাশে যে রিভারটা দেখতে পাচ্ছেন, যে স্রোতটা আর কি এদিক থেকে আসছে কিংবা এদিকে রয়েছে, এটা হচ্ছে জলঢাকা নদী। আর আমার পেছনেই রয়েছে ব্যারেজ। ব্যারেজ পার করলে আমার বাঁদিকে যেই জায়গাটা রয়েছে সেটা কিন্তু ভুটান। তো আমরা এখন একদম আমাদের ইন্ডিয়ার শেষ প্রান্তে রয়েছি। এছাড়া বিন্দুতে এসে রাস্তার আশেপাশেই আপনারা পেয়ে যাবেন ছোট ছোট অনেক স্টল। কোথাও বিক্রি হচ্ছে শীতের পোশাক, কোথাও বিভিন্ন ধরনের শোপিস, আর কোথাও আবার পাওয়া যাচ্ছে নানা রকমের চকলেট। আপনারা যারা ডুয়ার্স থেকে বাড়ির জন্য বা কারোর জন্য কোনো কিছু নিয়ে যেতে চান, তাদের জন্য একটা ছোট্ট সাজেশন: কেনাকাটাটা এই বিন্দু থেকেই সেরে নেওয়া ভালো। কারণ এখানে আপনারা ভুটানের তৈরি অনেক জিনিস পেয়ে যাবেন, যেগুলো হয়তো অন্য জায়গায় সবসময় পাওয়া যায় না। বিন্দুতে প্রায় 2 ঘন্টা সময় কাটিয়ে এবার আমরা রওনা দিলাম আজকের অন্তিম গন্তব্য ঝালংয়ের উদ্দেশ্যে। আমাদের ইচ্ছে ছিল ঝালংকে দিনের আলোতে ক্যামেরাবন্দি করার, আর ঠিক সেই কারণে আমরা আজ সুনতালে খোলা স্কিপ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। তো এখন সময় বিকেল 4:33, আর আমরা রয়েছি আমাদের একদম অন্তিম লোকেশনে আজকের সাইট সিনে। ডুয়ার্সের দ্বিতীয় দিন আপনারা যেটা দেখে থাকেন 7 পয়েন্ট, আমরাও সেই 7 পয়েন্টের জন্যই বেরিয়েছিলাম। তো আমরা একদম শেষ পর্যায়ে, আর এই হচ্ছে সামনে ঝালং। দেখুন, মাঝখান দিয়ে বয়ে চলেছে জলঢাকা নদী, আর সামনে যা দেখা যাচ্ছে ওই পাহাড়, মানে জলঢাকা নদীর ওদিকে পাহাড় বলুন কিংবা যে বাড়িঘর সব দেখা যাচ্ছে, সেগুলো কিন্তু সব ভুটানের। আর এখানে ইন্ডিয়ার মধ্যেই, মানে জলঢাকা নদীর এদিকে রিভার বেডে বেশ কিছু হোমস্টে, হোটেল এগুলো রয়েছে। আর এই ঝালংয়ের একটা গ্রাম রয়েছে, আপনারা চাইলে কিন্তু এখানেও এসে কোনোদিন থাকতে পারেন। এই জায়গাটাও বেশ ভালো। আমারও কিন্তু এখানে এসে একবার থাকার ইচ্ছে রয়েছে। হ্যাঁ, ঝালংয়ে আপনারা অনেক দূর থেকে এই ভিউটা দেখতে পাবেন। নিচে নামলে সেখানেও জলঢাকার নদী রয়েছে, কিন্তু সবসময় তো নিচে নামা হয় না। আর যতগুলো 7 পয়েন্টের জন্য গাড়ি আসে সবাই কিন্তু এখানেই দাঁড় করাবে, কেউ আপনাদের নিচে নামাবে না। নিচে নামার জন্য আলাদাভাবে ম্যানেজ করতে হয় সেটা। দিনের শেষ আলো, পাহাড়ের নরম ছায়া আর চারপাশের শান্ত পরিবেশ, সব মিলিয়ে ঝালং আর প্রতিটি স্পটের মতোই সুন্দর। আজকের সমস্ত স্পট কভার করে আমরা এগিয়ে চললাম আমাদের রিসর্টের উদ্দেশ্যে। ফেরার পথে আমরা যখন চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরির ভেতর দিয়ে আসছি, গাড়ির ভেতরে সবাই যেন একটু আলাদা নীরবতায় ছিলাম। চোখ বারবার চলে যাচ্ছিল জঙ্গলের দিকে, এই আশায় যদি হঠাৎ কোনো বন্য প্রাণীর দেখা মেলে। কিন্তু না, আজ জঙ্গল আমাদের সামনে তার সেই রূপটা মেলে ধরল না। সন্ধ্যার জঙ্গল পেরিয়ে এবার আমরা উঠে এলাম জঙ্গলের বাইরের রাস্তায়। ইচ্ছে ছিল একটু তাড়াতাড়ি রিসর্টে ফিরে একটা সুন্দর সানসেট ক্যাপচার করার। সেটা পুরোপুরি সম্ভব না হলেও ফেরার পথের রাস্তা থেকেই সন্ধ্যার আকাশের যে রঙের খেলাটা আমরা দেখেছি এবং ক্যামেরাবন্দি করেছি, তা সত্যিই মনে রাখার মতো। নীল থেকে কমলা আর ধীরে ধীরে গাঢ় হয়ে আসা আকাশ, এই মুহূর্তগুলোই দিনের সব ক্লান্তি এক নিমেষে ভুলিয়ে দেয়।
সময় 5:45 আর আমরা আমাদের সাইট সিন সেরে ফিরে আসলাম আজকের রিসর্টে। আজকে অর্থাৎ আমরা এখন 3টে দিন কিন্তু এই রিসর্টেই রয়েছি। অলরেডি কালকের পর্ব আপনারা দেখেছেন, আজ আর কাল এই 3টে দিন আমরা রিসর্টেই থাকছি। এরপর আমরা রুমে ফিরে আসতেই আমাদের সার্ভ করা হলো ইভিনিং স্ন্যাক্স। তবে এই স্ন্যাক্স আমাদের ফুড প্যাকেজের মধ্যেই কিন্তু ইনক্লুড। সময় এখন 6:42 আর এই টাইমে বেশ ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে। ডুয়ার্সের ওয়েদারটা বলি, এখন ডিসেম্বর মাস আর ডিসেম্বরের আমরা রয়েছি ওই মাঝামাঝি সময়ে। তো দিনের বেলায় সকালের দিকে ঠান্ডা থাকে, দুপুরের দিকে কিন্তু খুব একটা ঠান্ডা থাকে না। আর এখন যখন সন্ধ্যাবেলায় আমরা লনে এসে দাঁড়িয়েছি রিসর্টের, এখানে কিন্তু ঠান্ডা রয়েছে। ঠান্ডার থেকেও বড় কথা, এখানে হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা। কীরকম হাওয়া দিচ্ছে দেখিউন, দেখিয়ে দিই। আর এই যে দেখুন ফ্ল্যাগগুলো রয়েছে, ফ্ল্যাগগুলো কিন্তু কন্টিনিউ উঠছে, ভালো ঠান্ডা হাওয়া রয়েছে। আর সবথেকে বড় কথা, সন্ধ্যা থেকে রিসর্টে ঢোকার পর থেকে এখানে কিন্তু কন্টিনিউ আমরা কিছু না কিছু খেয়ে যাচ্ছি। আর এখন আমরা এক্সট্রা করছি বারবিকিউ। এখানে বারবিকিউ হচ্ছে। তো এই যে বারবিকিউটা হচ্ছে, এর রেট হচ্ছে 1200 টাকা পার কিলো। আর সবথেকে বড় কথা, বারবিকিউ করার সময় আপনারা যদি মনে করেন যে একটু মিউজিক শুনবেন, তার ব্যবস্থাও আছে। আমরা বারবিকিউ করছিলাম, একটু আগে আপনারা দেখলেন চলে এসেছে বারবিকিউ। চলুন টেস্ট করে বলা যাক কীরকম হয়েছে টেস্টটা। আচ্ছা, আমরা যেটা দেখছি বারবিকিউর ওপরে কিন্তু এরা মানে বারবিকিউ কমপ্লিট হওয়ার পর এরা আলাদা একটা গ্রেভি তৈরি করে সেটা কিন্তু চিকেনের সঙ্গে মিক্সড করেছে। ধনেপাতার একটা ফ্লেভার আসছে, একটু ঝাল ঝাল, খেতে কিন্তু ভালো। এই যে গ্রেভি টাইপের একটু করে দিয়েছে এর সঙ্গে, দারুণ লাগছে খেতে। তবে যেটা বলবো, দামটা একটু বেশি, 1200 টাকা করে পড়ছে, বাট খেতে কিন্তু ভালো, সত্যিই ভালো। এরপর বারবিকিউ সেরে এবার এলো ডিনারের পালা। ডিনারে ছিল স্যালাড, পাঁপড়, রুটি, ডাল, একটা সবজি আর চিকেন। একটা কথা বলে রাখি, আমরা আমাদের ডুয়ার্স ট্রিপে রিসর্টে ফুড প্যাকেজ নিয়েছিলাম। এই প্যাকেজের জন্য আমাদের খরচ পড়েছে প্রতিদিন জনপ্রতি 650 টাকা। এবার ডুয়ার্স ভ্রমণের দ্বিতীয় পর্ব শেষ করার পালা। আজকের দিনে ছিল পাহাড়, জঙ্গল, নদী আর পথের গল্প। সামসিং চা বাগান থেকে শুরু করে রকি আইল্যান্ডের পাথুরে নদী, বিন্দুর ব্যারেজ আর ঝালংয়ের বিকেলের আলো। সব জায়গায় হয়তো সমস্ত কিছু পরিকল্পনা মাফিক হয়নি, কোথাও সানসেট ধরা পড়েনি, আর কোথাও জঙ্গলের বন্য প্রাণীর দেখা মেলেনি। তবু ডুয়ার্স তার নিজের মতো করেই আমাদের দিনটাকে সুন্দর করে তুলেছে। ভবিষ্যতে যারা ডুয়ার্স আসবেন তারা একটা দিন অবশ্যই এই 7 পয়েন্টের জন্য রাখবেন। এই জায়গাগুলো বেশ ভালোই লাগবে। এছাড়া রিসর্ট কুইন অফ ডুয়ার্সের কন্ট্যাক্ট নাম্বার এবং গাড়ি ভাড়ার একটা হিসেব আমি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, অবশ্যই যেন ডেসক্রিপশনটা ফলো করবেন। ডুয়ার্স ভ্রমণের এই দ্বিতীয় পর্বটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো ডুয়ার্সের বিভিন্ন জায়গা ঘুরে দেখার গল্পটা এখানেই থামছে। খুব শীঘ্রই আবারও দেখা হবে ডুয়ার্স ভ্রমণের অন্তিম পর্ব নিয়ে।